অনিল গঙ্গোপাধ্যায়ের লেখা ছবির দেশে কবিতার দেশে আজ থাকছে এর চতুর্থ পর্ব। বছর প্রায় ঘুরে এলো। এপ্রিলে রাস্তার পাশের বরফ ভেদ করে উকি মারল একটা ছোট্ট ফুল গাছের চারা। এত ঠান্ডার মধ্যেও এ গাছ কি করে এতকাল ঘুমিয়েছিল আবার বেঁচে উঠল ভাবতে আশ্চর্য লাগে। বরফ গলে যাবার পরেই দেখা যায় সেখানে অনেক রঙের ঘাস ফুল, এত ছোট, এত সুন্দর, অথচ কি তেজে এ ফুলগুলি। কাগজে কলমে এপ্রিল মাস এখানে বসন্ত, কিন্তু তখনও শীত যায় না। মে মাসে এক একদিন দুপুরে বেশ ঝকঝকে রোদ, তার মধ্যে এক ঝাঁক পায়রার মতন ঝটপট করে বৃষ্টি এসে যায়। বৃষ্টির পরে হিমেল বাতাস, কোথাও কোথাও মে মাসেও তুষারপাতের খবর শোনা যায়। তবু চেরি গাছগুলোতে থোকা থোকা ফুল এসেছে। পপলার গাছগুলি দীপ্তিময় সবুজ, নদীতে ফিরে এসেছে স্রোত, তার পাশে পাশে ঝুঁকে আছে উইলো গাছ। পেট্রোল শব্দটি এখানে অপরিচিত, তার বদলে বলে গ্যাসোলিন বা গ্যাস। হঠাৎ জুন মাসে এখানে গ্যাসের দাম কমে গেল। আমার বাড়ির ঠিক সামনেই গ্যাস স্টেশনে অর্থাৎ পেট্রোল পাম্পে বড় বড় করে বিজ্ঞাপন দেওয়া হলো 2 cents অফ পার গ্যাল। গ্যাল মানে গ্যালন। এদেশে এরা অনেক কিছুকেই ছোট ছোট করে বলে, যেমন বিশ্ববিদ্যালয়কে বলে স্কুল, যুবতীকে বলে বেবি, বাঘকে বলে ক্যাট। আমাদের দেশে কোনো জিনিসের দাম কমলে আমরা খুশি হই, এরা সম্ভ্রান্ত হয়ে পড়ে। অকস্মাৎ গ্যাসের দাম কমলো কেন? তাহলে কি দেশে অর্থনীতিতে সংকট দেখা দিয়েছে? তখন 1 গ্যালন গ্যাসের স্বাভাবিক দাম ছিল 25 সেন্ট, অর্থাৎ 1 টাকা 25 পয়সা। তার থেকেও 2 সেন্ট অর্থাৎ 10 পয়সা কমে যাওয়া তো সাংঘাতিক ব্যাপার। সত্যি, সেই ধাক্কায় একটা জমজমাট ডিপার্টমেন্টাল স্টোর্স ঝাঁপ ফেলে বন্ধ হয়ে গেল। গ্যাসের দাম কমার সঙ্গে একটা জামা কাপড়, বাসনপত্র ইত্যাদির দোকান উঠে যাবার কী সম্পর্ক তা অবশ্য আমার বোধগম্য নয়। এ যেন কপালে এসে লাগলো, তীব্র রক্ত পড়তে লাগলো হাঁটু দিয়ে। পল এঙ্গেলের সহকারী মার্ক এই সময় বিশেষ উৎসাহ নিয়ে আমাকে গাড়ি চালানো শেখাতে লাগলো। মার্কের গাড়িটি একটা হলুদ রঙের ফোর্ড। বাইরের চেহারাটি অটুট, চলেও বেশ ভালো। 2-3 দিন ফাঁকা রাস্তায় তেরা বেঁকাভাবে গাড়িটি চালাতে আমার বেশ মজাই লাগছিল। মার্ক আমার কাঁধ চাপড়ে উৎসাহ দিয়ে বলল, এই তো অনেকটা হয়ে গেছে, আর কয়েকটা দিন প্র্যাকটিস করলেই তুমি ড্রাইভিং টেস্ট পাশ করে যাবে। আমি বললাম, যা, আমার গাড়িই নেই, শুধু শুধু পয়সা খরচ করে ড্রাইভিং টেস্ট দিতে যাব কেন? মার্ক বলল, তুমি এতদিন এদেশে আছো, তোমার গাড়ি নেই কেন? তোমার বান্ধবী রাগারাগি করে না? কিনে ফেলো, চটপট একটা গাড়ি কিনে ফেলো। কতই বা দাম পড়বে? তুমি আমার এই গাড়িটা কিনতে চাও? আমি $50 দিয়ে দিতে পারি। আমি হতভাগ। এই উদ্দেশ্য নিয়ে মার্ক আমাকে গাড়ি চালানো শেখাচ্ছে? ওর স্বার্থ আছে। মার্ক নিশ্চয়ই এই গাড়িটার বদলে একটা হাল ফ্যাশনের নতুন গাড়ি কিনতে চায়। এদেশে পুরনো গাড়ি বিক্রি করা তখন খুব শক্ত ছিল, এমনকি পুরনো গাড়ি বাতিল করাও ছিল আরও শক্ত। যেখানে সেখানে গাড়ি ফেলে রেখে গেলে পুলিশে ফাইন করবে। কেউ কেউ পাহাড়ের ওপর থেকে ইচ্ছে করে গাড়ি গড়িয়ে ফেলে দিত, তাও ধরা পড়ে গেলে মুশকিল। সেজন্য দিকে দিকে তৈরি হয়েছিল অটোমোবিল গ্রেভইয়ার্ড। মানুষের কবরখানার মতনই লোকে পয়সা দিয়ে পুরনো গাড়ি জমা করে আসতো সেখানে। একটুও ভাঙেনি, নষ্ট হয়নি, এমন শত শত গাড়ি সেখানে ধ্বংস হবার প্রতীক্ষায় পড়ে থাকত। মার্ক আবার বলল, কিনতে চাও তো বলো, আজই তোমায় গাড়িটা দিয়ে দিতে পারি $50। তেলের দাম কমে গেছে, এখন গাড়ি চালাতে তোমার খরচও বেশি পড়বে না। আমার বুকটা একবার ধক করে উঠেছিল। এত সস্তায় একটা চালু গাড়ি! $50 মানে তখনকার হিসেবে মাত্র 250 টাকা। আমাদের দেশে এরকম একটা গাড়ির দাম বেশ কয়েক হাজার টাকা তো হবেই। বেশ ধনীরাই এরকম গাড়ি চড়ে। এখানে $50 আমি অনায়াসে খরচ করতে পারি, তার বিনিময়ে একটা নিজস্ব গাড়ি হবে। তারপরে ইচ্ছে করেছিল ঠাস করে নিচের গালে একটা চড় কষাতে। গাড়ির লোভ। এরপরে ইচ্ছে করবে বাড়ি কিনতে, তারপর মেম বউ, তারপর পায়ের নিচে শেকড় গজাতে, আর বাকি থাকবে কি? মার্ককে বললাম, দুঃখিত, তুমি শুধু শুধু কয়েকটা দিন নষ্ট করলে।
আমার গাড়ি কেনার কোনো বাসনাই নেই। তুমি আমাকে এটা বিনে পয়সা দিলেও আমি নিব না। দেশে ফেরার জন্য এক সময় যে মন উচাটন হয়েছিল তাকে আস্তে আস্তে কমে আসছে। এখনও প্রত্যেক দিন কয়েকবার জব করেই ফিরে যাব, কিন্তু সেরকম কোনো উদ্যোগ তো নেওয়া হচ্ছে না। কারণ মাঝখানে দাঁড়িয়ে আছে মার্গারিট নামলি তরুণীটি। ঝট করে দেশে ফিরে গেলে মার্গারিটকে চিরতরে ছাড়তে হবে, কিন্তু সেটা যে ভাবতেই পারি না কিছুতেই। এখন প্রতিদিন বেশ কয়েক ঘন্টা মার্গারিট আর আমি একসঙ্গে কাটাই। আমার ঘরের টেবিলের দুদিকে দুই চেয়ারে বসে আমার নিজস্ব পড়াশোনা বা লেখালেখি করি। আমার রান্নাঘরটাও দুজনের, অর্ধেক বাঙালি রান্না ও বাকিটা ফরাসি খাবারে আমরা লাঞ্চ ডিনার সারি। মার্গারিট আমাকে ফরাসি শেখায়, আমি ওকে শেখাই বাংলা। মাঝে মাঝে বাইরের লোকের সামনেও আমাদের ইংরেজি বাংলা ফরাসি গুলিয়ে যায়। টেলিফোনে কাউকে ইংরেজিতে ওকে বলার বদলে আমি ভুল করে বলে ফেলি দাকর দাকর, আর মার্গারিট বলে ফেলে ঠিক আছে ঠিক আছে। প্রয়োজনীয় কোনো কিছু খুঁজে না পেলে আমি বলি মারদ, আর মার্গারিট বলে দূর ছাই। এই দূর ছাই ওর খুব পছন্দ। অনেক সময় কিছু কেনাকাটা করতে গিয়ে দোকানদারের মুখের ওপরেও মার্গারিট বলে ওঠে দূর ছাই। সেই ফরাসি কোষ্ঠে দূর ছাই বড় সুমিষ্ট শোনায়। এর মধ্যে মার্গারিটের ভগবানও আমার প্রতি সদয় হয়েছেন, যদিও সবটা নয়, একটুখানি। মাসের প্রথমে মার্গারিট যা মাইনে পায় এবং আমি যা স্কলারশিপ পাই সব টাকা রাখা হয় একটা ড্রয়ারে। বেহিসাবিভাবে দুজনে ইচ্ছে মতন তার থেকে খরচ করি। প্রায় বন্ধু বান্ধবদের ডেকে খাওয়াই, অনেকক্ষণ আড্ডা হয়। মাসের শেষে টাকা পয়সা ফুরিয়ে গেলে আমরা অন্য কারো বাড়িতে বিনা নিমন্ত্রণে ঠিক ডিনার টাইমে হাজির হই এবং গালে হাত দিয়ে নিরীহ মুখে বসে থাকি। আমাদের পোলিশ বন্ধু ক্রিস্তোফ এর মধ্যে বেশ টাকা জমিয়েছে। তার কাছে যখন তখন ধার পাওয়া যায়। ক্রিস্তোফের কাছে এক প্যাকেট সিগারেট ও আধ ঠোঙা চিনি চাইতে গেলে ও বলে সিগারেটটা ফেরত দিতে হবে না, কিন্তু চিনিটা ফেরত দিও। ওদের দেশে চিনির খুব অনটন। এর মধ্যে আমি রাইটার্স ওয়ার্কশপে অনুবাদের কাজ বিশেষ কিছু না করলেও নিজস্ব লেখালেখি শুরু করেছিলাম বেশ প্রবলভাবে। আমি কীরকমভাবে বেঁচে আছি বইয়ের অধিকাংশ কবিতাই সেই কয়েক মাসে লেখা। যদিও অত দূরের এক জায়গায় বসে লিখছি, কিন্তু বিদেশের কোনো প্রসঙ্গ আসেনি সেই সব কবিতায়। কেন আসেনি তাও তো আশ্চর্য ব্যাপার। কবিতা লেখার সময় আমি মনের প্রাণে দেশে ফিরে যাই। কীর্তিবাস পত্রিকায় আমার আত্মার এক টুকরো সমান। আমি হঠাৎ বিদেশে চলে আসায় এই পত্রিকার ভার নিয়েছিলেন শরৎ কুমার মুখোপাধ্যায়। তাকে সাহায্য করতেন প্রণব কুমার মুখোপাধ্যায় ও উৎপল কুমার বসু। কীর্তিবাসের খবরাখবরের জন্য উদগ্রীব হয়ে থাকতাম, তার জন্য লেখা পাঠাতাম নিয়মিত। এই সময় আমি একটা গদ্য রচনাও শুরু করি। মার্গারিট আর আমি পালা করে কখনো কোনো ভারতীয় কাহিনী, কখনো কোনো ফরাসি বা ইউরোপীয় কাহিনী শোনাতাম পরস্পরকে। আমি ওর কাছে বিস্তৃতভাবে রাধাকৃষ্ণের কাহিনী বর্ণনা করার পর ও আমাকে শুনিয়েছিল ত্রিস্তান ও ইসলটের প্রেম বিরহ গাথা। এই বিশ্ববিখ্যাত প্রেম কাহিনীটি বাংলায় তখনও পর্যন্ত অপরিচিত ছিল। একসময় ইউরোপের দেশে দেশে ট্রুবাদুররা এই আখ্যান গেয়ে গেয়ে বেড়াত। পশ্চিমী সাহিত্যে অসংখ্যবার এর উল্লেখ আছে। প্রেমিক, বীর যোদ্ধা, বিনা বাদক, দক্ষ নাবিক, আবার ব্যর্থ প্রেমিক ও ভিখারি ত্রিস্তানের চরিত্রে কোনো তুলনা নেই। টেনিসন, ম্যাথু আর্নল্ড, সুইনবার্ন, টমাস হার্ডি প্রমুখ লিখেছেন এই দুঃখী ত্রিস্তান ও তার প্রেমিকা সোনালি ইসলেটকে ভাগনার চর্চা করেছেন অমর গীতিনাট্য। আমার মনে হয়েছিল বাঙালি পাঠকদেরও এই কাহিনী জানা উচিত। আমি লিখতে শুরু করলাম। মার্গারিটের তাতে কি দারুণ উৎসাহ। সে অনেক বইপত্র নিয়ে আসে, নানাবিধ উপাদান সংগ্রহ করে দেয়। ফরাসি ভাষায় জোসেফ বেদিয়ে ত্রিস্তান কাহিনীর সবকটি ভাষ্য মিলিয়ে একটি পূর্ণাঙ্গ রূপ দিয়েছিলেন। মার্গারিট তার সারাংশ আমায় শোনায়। একের সঙ্গে নতুন কিছু জানা, পড়া ও লেখার সমন্বয় হলে তা বড়ই আনন্দদায়ক হয়। সারাদিনে 2-3 পাতা লিখতে পারলেও মনে হয় দিনটা সার্থক। বেশ একটা ঘোরের মধ্যে দিনগুলো কাটতে লাগলো। কয়েক মাসের মধ্যে সোনালি দুঃখ নাম দিয়ে সেই পুরনো কাহিনীটি আমার লেখা হয়ে গেল। বলতে গেলে সেটাই আমার প্রথম পূর্ণাঙ্গ গদ্য রচনা।
মার্গারিটের বন্ধুত্ব প্রায় সর্বগ্রাসী। সে নিজের মুখেই স্বীকার করত। তার খুব হিংসে, আমাকে অন্য কোনো মেয়ের সঙ্গে একলা মিশতে দেখলেই তার রাগ হয়। সুতরাং একমাত্র পল এঙ্গেলের স্ত্রী ম্যারি ছাড়া আর কোনো মার্কিন মহিলাকে আমার ভালোভাবে জানার সুযোগই হয়নি। মাঝে মাঝে পল এঙ্গেলের বাড়িতে আমাকে যেতেই হতো। এছাড়া আমরা দুজনকে নিয়েই মগ্ন ছিলাম। অকস্মাৎ মার্গারিটের দেশ থেকে টেলিগ্রাম এলো, তার মা খুব অসুস্থ। মার্গারিট কান্নাকাটি করলো খানিকক্ষণ, তারপর ঠিক করলো যত তাড়াতাড়ি সম্ভব তাকে মায়ের কাছে পৌঁছতেই হবে। তখন মাসের শেষ, আমাদের দুজনের হাতেই টাকা নেই। তবু কোনো ক্রমে ব্যাংক থেকে ধার পাওয়া গেল, টিকিটও সংগ্রহ হলো। আমি মার্গারিটকে তুলে দিয়ে এলাম এয়ারপোর্টে। বিশ্ববিদ্যালয়েও অনেক কাজ ফেলে যাচ্ছে, ওকে 2 সপ্তাহের মধ্যেই ফিরে আসতেই হবে। সত্যি কথা বলতে কি, মার্গারিট চলে যাওয়ায় আমি সাময়িকভাবে মুক্তির স্বাদ পেয়েছিলাম। ও আমাকে বড্ড বেশি ঘিরে রেখেছিল। যে দেশে এসেছি সে দেশটাকে খোলা চোখে ভালো করে দেখতেও পারিনি। যে কোনো বন্ধন, এমনকি ভালোবাসার বন্ধনও এক এক সময় অসহ্য লাগে। এবার আমি শুরু করলাম ভ্রমণ। শিকাগো, লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, বার্কলে, অ্যারিজোনার মরুভূমি, মেক্সিকোর প্রান্ত শহর, একা একাই ঘুরি। কোথাও কোনো বাঙালিকে চিনি না। পল এঙ্গেলের রেফারেন্সে 2-1টি বড় শহরে আমেরিকার অধ্যাপক বা লেখকদের কাছে আতিথ্য নেই। সান ফ্রান্সিসকোতে দেখা হলো অ্যালেন গিন্সবার্গের বন্ধু কবি লরেন্স ফেলিংগেটের সঙ্গে। দীর্ঘকায় সেই প্রৌঢ়টিয়া আলাপের 3য় বাক্যেই আমাকে জিজ্ঞেস করল, আমাকে ভারতবর্ষে নিয়ে যাবে? অ্যালেন কলকাতায় থেকেছে, বারাণসীর গঙ্গা দেখেছে, আমি কেন পারবো না? মার্গারিটের ঠিক সময় ফেরা হলো না। সপ্তাহে সে আমাকে 3খানা চিঠি লেখে। এর মধ্যে 2বার লং ডিস্টেন্স টেলিফোনেও কথা হয়েছে। তার মায়ের ব্যাধি বেশ কঠিন। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে না উঠলে মার্গারিটের ফেরার কোনো প্রশ্নই ওঠে না। প্রত্যেকটি চিঠিতে এবং টেলিফোনেও মার্গারিট জিজ্ঞেস করেছিল, সুনীল, তোমার সঙ্গে আবার কবে দেখা হবে? মাসখানেক কেটে যাবার পর আমি এক অন্যরকম আলোড়ন টের পেলাম। আমার এই নবলব্ধ মুক্তিও তো আমি ঠিক উপভোগ করতে পারছি না। সবসময় একটা অস্থিরতা। মার্গারিটের সান্নিধ্য ছাড়া আর সব কিছুই আমার কাছে অর্থহীন মনে হচ্ছে। পল এঙ্গেল একদিন খাবার নেমন্তন্ন করে জিজ্ঞেস করলেন, তুমি আগামী সেমিস্টার থেকে আমাদের বিভাগের সহকারী হিসেবে যোগ দিবে? মার্ক চলে যাচ্ছে, সেই জায়গায় তোমাকে নিতে পারি। তোমার উপার্জন খানিকটা বৃদ্ধি পাবে। আমি দুম করে বলে ফেললাম, আমিও চলে যাব, আমার আর এখানে থাকতে ইচ্ছে করছে না। পল চক্ষু বিস্ফোরিত হয়ে বললেন, চলে যাবে? কেন? এখানে তোমার কিসের অসুবিধা হচ্ছে? আমি কাচুমাচুভাবে বললাম, না, এখানে কোনোই অসুবিধে নেই, প্রচুর আরামে আছি। কারো কাছ থেকে কখনো মন্দ ব্যবহার পাইনি, তবু আমাকে ফিরে যেতে হবে। পল বললেন, দেশে তো তোমার স্ত্রী নেই, তবে কার জন্য ফিরবে? তোমার চাকরিও নেই, ফিরে গেলে খাবে কি? আমি বললাম, আমি বাংলায় লেখালেখি করতে চাই। আমার কি নিজের দেশের মানুষের মধ্যেই ফিরে যাওয়া উচিত নয়? পল বললেন, ইন্ডিয়াতে কি শুধু লেখালেখি করে সংসার চালানো যায়? আমি বললাম, খুবই কষ্টকর নিশ্চয়ই, তবু তো একটা ঝুঁকি নিতেই হবে। পল বললেন, তবু তুমি আমার একটা কথা শোনো, তুমি আর 1 বছর অন্তত এখানে থেকে যাও। এখানে বসেও লেখালেখি করার অনেক সময় পাবে। এর মধ্যে দেশে চিঠিপত্র লিখে দেখো সেখানে কোনো জীবিকার ব্যবস্থা করতে পারো কিনা। সেরকম যদি কিছু পাও তারপর চলে যেও। পল এঙ্গেলের স্ত্রী ম্যারি আমাকে বিশেষ স্নেহ করতেন। সব সময় প্যান্ট শার্ট পরেন, ছোট্টখাট্ট বালকের মতন তার চেহারা। রান্নাঘর থেকে এসে সব শুনে ম্যারি জোর দিয়ে বললেন, না না, ও কোথায় যাবে? এই দুষ্ট ছেলেটাকে আমি কোথাও যেতে দেব না। আমার গালে গাল ঠেকিয়ে মেরি আবারও আদর করে বললেন, এই ছেলেটাকে আমি আমার পোষাপুত্র করে রেখে দেব। সেদিনকার মতন কথা ওখানেই থেমে রইল। কিন্তু আমি আমার মন ঠিক করে ফেলেছি। সে বছর আমার মতন যে 11 জন বিদেশি লেখক লেখিকা যোগ দিয়েছিল আইওয়ার ওয়ার্কশপে, তাদের মধ্যে 7 জনই আরও 1 বছর অন্তত থেকে যাবার ব্যবস্থা করে ফেলেছিল এর মধ্যে। সেই 60-এর দশকের গোড়ায় আমেরিকায় চাকরির সুযোগ ছিল প্রচুর। বিদেশিদের ব্যাপারে বিশেষ কড়াকড়িও ছিল না। সারা বিশ্ব থেকে দলে দলে ছেলেমেয়েরা ছুটে যাচ্ছে সেই দেশে।
আমি বোকার মতন উল্টো স্রোতে সাঁতার কাটতে চাইছি। আমার সংকল্পের কথা কাউকে জানালাম না। গোপনে গোপনে ব্যবস্থা সারতে লাগলাম। মিটিয়ে দিলাম যার কাছে যা ছিল ধার। খরচ বাঁচাবার অছিলাই ওই অ্যাপার্টমেন্ট ছেড়ে ডরমিটারিতে চলে যাব বলে মার্গারিটার জিনিসপত্র রেখে দিলাম ক্রিস্তফের ঘরে। ক্রিস্তফ এর মধ্যে এত টাকা জমিয়ে ফেলেছে যে দেশ থেকে সে আনিয়েছে তার স্ত্রীকে। সেই পলিশ মহিলা এক বর্ণ ইংরেজি জানে না। তার সঙ্গে আমরা বোবার মতন হাত পা নেড়ে কথা বলি। ওয়ার্সোতে ক্রিস্তফ একটা অনুবাদ সংস্থায় চাকরি করত। সেখান থেকে আরও 6 মাসের ছুটি আদায় করে নিয়েছিল। সুতরাং ওরা দুজনেই এখানে থাকবে আপাতত। পল আমার জন্য চাকরির ব্যবস্থা করে ফেলেছিলেন। একদিন একটা ফর্ম দেখিয়ে বললেন, এখানে সই করো। আমি কাচুমাচু মুখে বললাম, আমি কালই চলে যেতে চাই। পল চুপ করে চেয়ে রইলেন কয়েক মুহূর্ত। তিনি খানিকটা আঘাত পেয়েছিলেন ঠিকই। যে কোনো কারণেই হোক, অন্যান্য বিদেশি লেখক লেখিকাদের তুলনায় পল আমার প্রতি একটু বেশি পক্ষপাতিত্ব করতেন। সেবারে ওই দলটির মধ্যে আমিই ছিলাম কনিষ্ঠতম। তাছাড়া ভারত সম্পর্কে পলে খানিকটা মোহ ছিল। পল আমাদের কলকাতার আড্ডা দেখেছেন, ওখানে প্রায় সেসব গল্প করতেন। অন্যান্য সদস্যরা আমাকে অনেক সময় ঠাট্টা করে বলতো, পল দেখছি তোমার কথা বলতে শুরু করলে আর থামেই না। অ্যাড্রিয়ান মিচেল নামে একজন ব্রিটিশ লোক ঠোঁট উল্টে বলেছিল, এখানে দেখছি পলই একমাত্র আমেরিকান যার মুখে কলকাতার প্রশংসা শুনতে পাই। তাহিরে সফরজাদে নামে একটি ইরানি মেয়ে বলেছিল, তুমি ভারতীয়, তুমি নিশ্চয়ই জাদু জানো, নইলে পল আর ম্যারি শুধু তোমাকেই এত ঘন ঘন নেমন্তন্ন করে কেন? দুঃখিত হলেও পল আমাকে আর বাধা দেননি। তিনি আমার মনোভাব বুঝেছিলেন। তিনি বললেন, মানুষের একটাই তো মাত্র ছোট জীবন, যার যেটা ভালো লাগে সেটাই তো করা উচিত। আমার কাছে একটা রাউন্ড দ্য ওয়ার্ল্ড বিমান টিকিট ছিল আগে থেকেই। তাতে আমি পৃথিবীর যে কোনো দেশে যখন খুশি নামতে পারি। তখন ভিসারও কড়াকড়ি ছিল না এমন। এক দেশ থেকে অন্য দেশের ভিসা সংগ্রহ করা যেত কয়েক মিনিটে। এমনকি অনেক দেশে এয়ারপোর্টে নেমেও ভিসা পাওয়া যেত। কানাডা, পশ্চিম জার্মানি, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে, ইংল্যান্ড তো বটেই, আমাদের ভিসার প্রয়োজনই হতো না। পৃথিবীটা তখন অনেকটা সরল ছিল। বাড়িওয়ালাকে নোটিশ দিয়ে রেখেছিলাম আগেই, কিন্তু জিনিসপত্র কি হবে? এর মধ্যে আমার নিজস্ব অনেক জিনিসও জমে গেছে। ভালো ভালো কম্বল, বিছানার চাদর, টেবিল ল্যাম্প, অত্যাধুনিক ইস্ত্রি, কত রকম গেলাস, কাপ, সসার, রান্নাঘরে অতি সুদৃশ্য সব থালা বাসন, যা দেশে পাওয়া যায় না। আরও কত কি! এগুলো কি করে নেওয়া হবে? অনেকে এসব ছোট ছোট প্যাকেট বানিয়ে জাহাজটাকে দেশে পাঠিয়ে দেয়। 2-3 মাস বাদে পৌঁছয়। এখন বসে বসে কে এত সব প্যাকেট বানাবে? আমার অস্থির অস্থির লাগছে। তারপর একসময় মনে হলো, ধুত, ফিরবো দমদমের 2খানা ঘরে ফ্ল্যাটে। সেখানে এত সব আবর্জনা বাড়িয়ে কি হবে? থাক, সব পড়ে থাক। মার্গারেট আমার পাশে থাকলে ঠিক এই একই কথা বলতো। আইওয়া থেকে যখন বিমানে চাপতে যাচ্ছি, পল এঙ্গেল আমায় বুকে জড়িয়ে ধরে বললেন, আবার দেখা হবে। আমি তার প্রতি প্রবল টান অনুভব করলেও ভরসা করে এর পুনরুক্তি করতে পারিনি। এই মহাদেশ ত্যাগ করার আগে কয়েকটা দিন থেকে যেতে হবে নিউ ইয়র্কে। ওই অঞ্চলটা ভালো করে ঘোরা হয়নি, যদিও মার্গারেটকে দেখার জন্য ছটফট করছি। কিন্তু নিউ ইয়র্কে রয়েছে অ্যালেন গিন্সবার্গ। সে এর মধ্যে অনেকবার টেলিফোনে বলেছে, চলে এসো চলে এসো। অ্যালেন গিন্সবার্গ আমাকে জানিয়েছিল যে ওর তখনও কোনো নির্দিষ্ট বাসস্থান নেই। গ্রিনিচ ভিলেজে একটি বিশেষ বইয়ের দোকানে ওর খোঁজ করতে। নিউ ইয়র্ক শহরে আমি তখনও কোনো বাঙালিকে চিনতাম না। আর কারোর বাড়িতে আতিথ্য নেবার প্রশ্নই নেই। বাক্স প্যাটরা নিয়ে আমি এসে উঠলাম ওই গ্রিনিচ ভিলেজেরই একটা সস্তার হোটেলে। হোটেলটা আমার শিয়ালদা স্টেশনের কাছাকাছি হোটেলগুলোরই মতো। বেশ নোংরা, সরু এক চিলতে ঘর, খাট বিছানা আর ওয়ার্ড্রোব ছাড়া আর কিছুই নেই। ভাড়া তখনকার হিসেবে $12, অর্থাৎ 60 টাকা। সেই ঘরে জিনিসপত্র রেখে তালা দিয়ে বেরিয়ে পড়লাম বইয়ের দোকানটির সন্ধানে। দোকানটির নাম 8 স্ট্রিট বুকশপ। নিউ ইয়র্কের রাস্তা খোঁজা বেশ সহজ। আমার হোটেল 5 নম্বর রাস্তায়,
মাত্র 3টে ব্লক হেঁটে যাওয়া কিছুই না। অগাস্ট মাসের দুপুর, বাতাসে শীত নেই, ঝকঝক করছে রোদ, রাস্তায় প্রচুর মানুষজন, কত বিচিত্র রকমের পোশাক। গ্রিনিচ ভিলেজে 24 ঘন্টায় মানুষের চলাচল। আমাদের দেশের জনতার সঙ্গে তফাৎ এই যে নারী ও পুরুষের সংখ্যা সমান সমান তো বটেই, হয়তো নারীদের সংখ্যা বেশি। দোকানটি বেশ বড়, ভেতরে প্রচুর অল্প বয়সী ছেলে মেয়েদের ভিড়। আমি প্রথমে ঘুরে ঘুরে দেখলাম সেখানে শুধু আধুনিক লেখকদের বইপত্র রাখা আছে, ভিলেজ ভয়েস এবং এভারগ্রিন রিভিউ, আধুনিকদের নামকরা পত্রিকা, সেগুলোও রয়েছে গাদা গাদা। একসময় আমি কাউন্টারের যুবকটিকে জিজ্ঞেস করলাম, অ্যালেন গিন্সবার্গ এখন কোথায় আছে বলতে পারো? যুবকটি মুখ তুলে বলল, তোমার নাম কি? তুমি কি ভারতীয়? আমার নাম শুনে সে বলল, হ্যাঁ, অ্যালেন তোমার কথা বলে রেখেছে, তুমি এই পাশে সিঁড়ি দিয়ে 3তলায় উঠে যাও। 3তলায় এসেই আমার সর্বাঙ্গে একটা শিহরণ হলো। ডান দিকের একটা ঘরে একটা গান বাজছে। সেটা শুধু যে বাংলা গান তাই নয়, সেটা একটা লোকসঙ্গীত। ফান্দেতে পড়িয়া বগা কান্দেরে। 1 বছর আমি কোনো বাংলা গান শুনিনি। এরকম একটা লোকসঙ্গীত নিউ ইয়র্কে এসে শুনবো আমি স্বপ্নেও ভাবিনি। ঘরের দরজা খোলা, একটা খাটের ওপর আছোয়া হয়ে অ্যালেন পা নাচাচ্ছে। পাশের টেবিলের ওপরে রেকর্ড প্লেয়ারে বাজছে সেই গান। অ্যালেন গিন্সবার্গের বয়স তখন 40-এর কাছাকাছি, আমার চেয়ে প্রায় 10 বছরের বড়। তার মুখ ভর্তি দাড়ি, 2-একটিতে পাক ধরেছে, মাথায় বাবরি চুল। সবচেয়ে চমকপ্রদ তার পোশাক, সে একেবারে পুরোপুরি মিলিটারি সেজে আছে। সেরকমই প্যান্ট কোট, শুধু মাথায় টুপিটা নেই। আমাকে দেখে অ্যালেন তড়াক করে খাট থেকে নেমে এসে জড়িয়ে ধরল। ফটাফট দুগালে চুমো দিয়ে বলল, এসেছো? এসেছো তাহলে? খুব ভালো করেছো। কদিন থাকবে? আবার কবে আইওয়ায় ফিরতে হবে? আমি বললাম, আর আইওয়াতে ফিরছি না। অ্যালেন বলল, চমৎকার চমৎকার। ওই মিডওয়েস্টে মানুষ থাকতে পারে? শুধু গমের ক্ষেত, মানুষগুলো সব সেকেলে। আমার কিন্তু আইওয়ার নিন্দে পছন্দ হলো না। আইওয়ার প্রকৃতি আমার ভালো লেগেছে। মানুষের সহৃদয়। আইওয়ার 1 বছর আমার জীবনে একটা রূপান্তর ঘটিয়ে দিয়েছে। অ্যালেন খুঁটিয়ে খুঁটিয়ে শক্তি, তারাপদ, জ্যোতি, শরৎকুমার, সন্দীপন, উৎপল, মতি, নন্দী এইসব বন্ধুদের খবর জিজ্ঞেস করতে লাগলো। শক্তির সঙ্গে অ্যালেনের খুবই ভাব হয়েছিল। সে বলল, আই মিস শক্তি। কলকাতার গল্প করতে করতে তন্ময় হয়ে গিয়েছিলাম। হঠাৎ একসময় অ্যালেন বলল, এই রে, ভাত পুড়ে গেল বুঝি? পাশে রান্নাঘরে অ্যালেন ভাত চাপিয়েছিল, বেশ ফুটে উঠেছে এর মধ্যে। অ্যালেন বলল, আমি রান্না করছি, তুমি আমার সঙ্গে খাবে? আমি খুব ভালো ডাল রান্না করতে শিখেছি। রান্নার প্রসঙ্গে আমার একটা ঘটনা মনে পড়ল। কলকাতায় একদিন একটা কলা খেতে খেতে অ্যালেন একটা কথা খুব সুন্দর করে বলেছিল। সেটা ছিল মর্তমান কলা, ঠিক ঠিক পাকা, হলুদ রঙের, খোসাটা বড় স্নিগ্ধ। খোসা ছাড়িয়ে কলায় এক কামড় দিয়ে অ্যালেন বলেছিল, অতি চমৎকার, নিখুঁত স্বাদ, দোকানে কোনো খাবারের সঙ্গে তুলনা হয় না। ঈশ্বর খুব ভালো রাঁধুনি। একটু থেমে অ্যালেন আবার বলেছিল, গড ইজ দ্য বেস্ট কুক। খেতে বসে আবার চলল নানা রকম গল্প, কিন্তু অ্যালেনের পোশাকটা আমার দৃষ্টিকটু লাগছিল। অ্যালেন ঘোরতর যুদ্ধবিরোধী আমি জানি, অথচ তার সঙ্গে সামরিক সাজ। অ্যালেন যখন কলকাতায় ছিল সেই সময় কিউবার সঙ্গে আমেরিকার যুদ্ধ বাঁধার উপক্রম হয়েছিল। আমেরিকা কিউবার দিকে পাঠিয়েছিল গানবোট, ওদিকে সোভিয়েত ইউনিয়নও যুদ্ধ জাহাজ পাঠাবার হুঁশিয়ারি দিয়েছিল। কয়েকটা দিনের জন্য আর একটা বিশ্বযুদ্ধের সম্ভাবনায় কেঁপে উঠেছিল পৃথিবী। আমেরিকার প্রেসিডেন্ট তখন কেনেডি। অ্যালেন তাকে গুন্ডার সর্দার, মাথা মোটা, প্লে বয় ইত্যাদি যাচ্ছে তাই গালাগাল দিয়েছিল আমাদের সামনে। পৃথিবীর যে কোনো যুদ্ধেরই বিরোধী অ্যালেন। এই প্রসঙ্গে সে প্রখ্যাত ফরাসি ঔপন্যাসিক সিলিনের সঙ্গে পরিচয় করেছিল আমাদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিলিন ছিলেন প্যাসিফিস্ট, এর জন্য অনেক গঞ্জনা সইতে হয়েছে তাকে। এক রেস্তোরাঁর মধ্যে দাঁড়িয়ে সিলিন চিৎকার করে বলেছিলেন, হ্যাঁ, আমি একজন কাওয়ার্ড। যুদ্ধে বিরোধিতা করা যদি কাপুরুষতা হয়, তবে আমি নির্লজ্জভাবে কাপুরুষ। আমি অ্যালেনকে জিজ্ঞেস করলাম, তুমি এই বিদঘুটে পোশাক পরে আছো কেন? অ্যালেন হেসে বলল, কেন,
আমাকে মানায়নি। ব্যাপারটা কি হয়েছে জানো? আমার এক বন্ধু আর্মিতে ছিল, সে মারা গেছে। তার বিধবা তার সব পোশাক আশাক আমাকে দিয়ে দিয়েছে। আমার জামা কাপড় ছিল না, বেশ কাজে লেগে যাচ্ছে। আমার থাকার জায়গাও নেই, এক এক দিন এক এক বন্ধুর অ্যাপার্টমেন্টে থাকি। তবে এবার আমরা একটা ঘর ভাড়া নিয়েছি, সেটা সারানো হচ্ছে। পিটার আসুক, সেটা আমরা দেখতে যাব। একটু বাদেই পিটার এসে উপস্থিত। পিটার অরলফস্কি, অ্যালেনের স্ত্রী। অ্যালেন ঘোষিত সমকামী এবং পিটারের মতন একজন লম্বা চড়া পুরুষকে প্রকাশ্যে নিজের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিতে তার কোনো দ্বিধা নেই। এ নিয়ে আমেরিকা তো তখনও হুলস্থুল পড়ে গিয়েছিল। আমাদের দেশে কেউ তো এই ব্যাপারে সহ্যই করতে পারবে না। পরবর্তী যুগে সমকামীদের একত্র বাস অনেক দেশে বৈধ হয়েছে, কিন্তু সেই আমলে এটা ছিল অভিনব, বহু নিন্দিত ব্যাপার। কবি হিসেবে অ্যালেন গিন্সবার্গ তখন আমেরিকার সবচেয়ে জনপ্রিয়। লক্ষ লক্ষ যুবক যুবতী তার ভক্ত, কিন্তু মার্কিন সরকার বা বিভিন্ন এস্টাবলিশমেন্ট তাকে দুচক্ষে দেখতে পারে না। অ্যালেন আমেরিকার অনেক রাষ্ট্রীয় নীতির কড়া সমালোচক। তার আমেরিকা নামের বিখ্যাত কবিতাটির প্রথম কয়েকটি লাইন এরকম সাংঘাতিক: আমেরিকা, আই হ্যাভ গিভেন ইউ অল, অ্যান্ড নাও আই অ্যাম নাথিং। আমেরিকা $2.27, January 17, 1956. I can't stand my own mind. America, when will we end the human war? Go fuck yourself with your atom bomb. পিটারের মতন এমন সরল বিশুদ্ধ অন্তঃকরণের মানুষ আমি খুব কমই দেখেছি। অ্যালেন বুদ্ধিজীবী, প্রচুর পড়াশোনা করেছে, সবসময় সে একটা সাহিত্য শিল্পের ঘোরের মধ্যে থাকে। পিটার সব কিছুই নিজের অনুভূতি দিয়ে বোঝে। তার শরীরে রাগ বলে কোনো বস্তু নেই। সে ভুলেও অন্য কারোর গায়ে একটা আঁচড়ও কাটবে না। অনেক সময় অ্যালেনের চেয়ে পিটারের সঙ্গে কথা বলতেই বেশি ভালো লাগে। পিটার আমাকে দেখে কোনো রকম উচ্ছ্বাস প্রকাশ করল না, শান্তভাবে বলল, ও সুনীল সুনীল, ইয়াস ইয়াস, খাচ্ছ? খেয়ে নাও, আমার খাওয়া হয়ে গেছে। যেন কালই দেখা হয়েছে তার সঙ্গে। পরের দিনই হোটেল থেকে পিটার আমার মালপত্র তুলে নিয়ে চলে এলো ওদের নতুন বাড়িতে। আমরা সাধারণভাবে নিউ ইয়র্ক বললেও মূল শহরটির নাম ম্যানহাটন। দ্বীপটাকে যদি একটা মাছের সঙ্গে তুলনা করা হয়, তাহলে এর লেজের দিকটা গরিব পাড়া। বিশাল বিশাল চওড়া কয়েকটি রাজপথ চলে গেছে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সেগুলির নাম এভিনিউ, আর এগুলোকে সমান্তরালভাবে কাটাকুটি করে গেছে বহু রাস্তা। এগুলোকে বলে স্ট্রিট। ঠিকানা শুনলে বোঝা যায় কে কোন পাড়ায় থাকে। 3 নম্বর 5 নম্বর রাস্তায় বেকার, ভবঘুরেদের বাস, আর 65 কিংবা 79 নম্বর রাস্তায় অধিবাসী মানেই রীতিমতন ধনী। এই নিচের দিকের পাড়াগুলো যাকে বলে লোয়ার ইস্ট সাইড কিংবা লোয়ার ওয়েস্ট সাইড, এরই কাছাকাছি গ্রিনিচ ভিলেজ। একসময় 60-এর দশকের মাঝামাঝি পর্যন্ত এখানে ছিল যত রাজ্যের কবি শিল্পী সাহিত্যিকদের আখড়া, অনেকটা এককালে প্যারিসের মর্মার্থের মতন। পরে অবশ্য ওই দুই অঞ্চলই ট্যুরিস্টদের ভিড়ে চরিত্র নষ্ট করে ফেলে। ম্যানহাটনের গরিব এলাকা নিয়ে সেই সময় একটা চমৎকার ফিল্ম তোলা হয়েছিল, ওয়েস্ট সাইড স্টোরি। হলিউড প্রচুর নিকৃষ্ট ফিল্ম উৎপাদন করে, কিন্তু কিছু কিছু মিউজিক্যাল ছবি তুলনাহীন। আমেরিকান মিউজিক্যাল অনেকগুলোই সারা পৃথিবীতে শ্রেষ্ঠ। ওয়েস্ট সাইড স্টোরি একটি ক্লাসিক ছবি হিসেবে গণ্য হবার যোগ্য। অসামান্য বুদ্ধি প্রয়োগ আছে এর কাহিনী নির্মাণে। শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট এর গল্পটিকে যেন হুবহু বসিয়ে দেওয়া হয়েছে এক আধুনিক পটভূমিকায়। রোমিও জুলিয়েটে দুই প্রতিবেশী বনেদি পরিবারের ঝগড়া, এক পরিবারের ছেলের সঙ্গে অন্য পরিবারের মেয়েদের প্রেম, প্রেমিক কর্তৃক প্রেমিকাকে ভাইকে অনিচ্ছাকৃতভাবে হত্যা, সবই অবিকল রয়েছে এখানে। তবে বনেদি পরিবারের বদলে গরিব পোর্টোরিকান আর সেই রকমই গরিব আর বেকার শ্বেতাঙ্গদের দুটি পাড়ার বিবাদ রয়েছে কাহিনীর কেন্দ্রে। ঘটনাগুলির সমকালীন বাস্তবতার সঙ্গে পুরোপুরি মিলে যায়, কিন্তু ছবিটির আরও বড় আকর্ষণ এর সংলাপ সবে গানের সুরে বাঁধা। প্রত্যেকটি চরিত্রের পদক্ষেপে আছে নাচের ছন্দ। ফিল্মটা আমি আগেই দেখেছি দুবার, তাই অ্যালেনদের নতুন বাড়ির 3 নম্বর লেয়ার ওয়েস্ট সাইড পাড়াটা আমার খুব চেনা লাগে। পোর্টোরিকান কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গ ছেলেমেয়েরা রাস্তায় ঘুরছে, এখানে সেখানে ভাঙা বোতল, রকে বসে এক একটা দঙ্গল,
বিয়ার পান করছে কিংবা গাঁজা টানছে। হঠাৎ হঠাৎ মারামারিও লেগে যাচ্ছে দুই দলে। তারপরে শেয়ালের ডাকের মতন শব্দ তুলে ছুটে আসছে পুলিশের গাড়ি। অ্যালেনদের অ্যাপার্টমেন্টটা 5 তলায়, লিফট নেই, ক্ষয়ে যাওয়া সিঁড়ি, দেয়ালে কাঠ কয়লা দিয়ে কত যে খারাপ কথা লেখা তার আর ইয়ত্তা নেই। পৃথিবীর সবচেয়ে ধনী দেশেও এরকম বাড়ি দেখলেই আমার বেশ আরাম লাগে। অ্যাপার্টমেন্টটা বড় বৈচিত্র্য। একখানেই মাত্র ঘর, সেটা টানা, লম্বা, প্রায় 4খানা ঘরের সমান। তার একদিকে রান্নার জায়গা, তারপর বসার জায়গা, তারপর শোয়ার জায়গা, মাঝখানে দেওয়ালে কোনো বালাই নেই। এ ঘরখানিতেও খানিকটা জীর্ণ ভাব আছে। ওয়ালপেপার স্থানে স্থানে ছেঁড়া, রান্নার জায়গায় সিঙ্কটা ফুটো, ফোঁটা ফোঁটা জল পড়ে, সেটার তলায় একটা গামলা রাখতে হয়েছে। কয়েকদিনের মধ্যেই আমি অ্যালেনের সংসারে বেশ একাত্ম হয়ে গেলাম। সংসার তো নয়, হট্টমেলা। কত লোক যে আসছে যাচ্ছে তার কোনো ইয়ত্তা নেই। যার যখন খুশি রান্না করে নিয়ে যাচ্ছে। রাত্রিরেও শুয়ে পড়ছে 10-12 জন। ফ্লাওয়ার চিলড্রেন কিংবা হিপি দেবও আগের সময়কার কথা। তখন বিট জেনারেশনের আন্দোলন চলছে, লোকে এদের বলতো বিটনিক। এটা ছিল মূলত লেখক শিল্পী সঙ্গীতারকদেরই আন্দোলন। তখন এর প্রধান 2 নেতা ছিল জ্যাক ক্যারুয়াক এবং অ্যালেন গিন্সবার্গ। অ্যালেনের তত্ত্ব ছিল এই যে শিল্প সাধনা একটা 24 ঘন্টার কাজ। লেখক শিল্পীদের কোনো চাকরি বাকরি করা উচিত নয়। সরকার কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকেও তারা কোনো রকম সাহায্য গ্রহণ করবে না। নিজেদের সাহিত্য শিল্প সামগ্রীর বিনিময়ে পাঠক দর্শক শ্রোতাদের কাছ থেকে যা পাবে তা দিয়ে গ্রাসাচ্ছাদনও করতে হবে। সেজন্য এই জীবনযাত্রার মানও হবে অতি সরল, পেট ভরাতে হবে অতি সাধারণ খাবারে, যে কোনো রকম পোশাকে কাজ চালিয়ে নিতে হবে, এমনকি দাড়ি কামাবার পয়সাও বাঁচানো যেতে পারে। আমেরিকার সমাজে সেই প্রথম ছেঁড়া খোড়া পোশাক পরা শিক্ষিত যুবক যুবতীদের আবির্ভাব। অ্যালেন গিন্সবার্গ যথেষ্ট শিক্ষিত। সে একসময় নিউজ ইউথ পত্রিকায় চাকরি করেছে। ইচ্ছে করলে সে দামি গাড়ি হাঁকিয়ে সাজানো অ্যাপার্টমেন্টে থেকে উচ্চ মধ্যবিত্ত জীবনযাপন করতে পারত, কিন্তু সে ইচ্ছে করেই এরকম ত্যাগের জীবন বেছে নিয়েছিল। অ্যালেনের কাছে অনেকেই আশ্রয় নিতে লাগলো, তার কারণ অন্যদের তুলনায় অ্যালেনের কিছু রোজগার ছিল। তরুণ কবি লেখকদের বই বিশেষ বিক্রি হয় না। গায়ক শিল্পীরা আত্মপ্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে, কিন্তু অ্যালেন গিন্সবার্গ তখন অসম্ভব জনপ্রিয়। সে কবিতা ছাড়া আর কিছু লেখে না। তার কবিতার বই হাউল তখনই 1,00,000 কপির বেশি বিক্রি হয়ে গেছে। সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ কার্ডিসও বিক্রি হচ্ছে হু হু করে। এর থেকে প্রাপ্য সব অর্থই অ্যালেন খরচ করে অন্যদের জন্য। অ্যালেনের বন্ধু এবং বিটনিকদের ওপর গুরু জ্যাক কেরুয়াক ও তখন গদ্য লেখক হিসেবে খুব সার্থক। কেরুয়াক তখন বছরে 3-4 খানা করে উপন্যাস লিখছে। তার উপন্যাসে প্লট খোঁজার কোনো ঝামেলা নেই। অধিকাংশই তার নিজের ও বন্ধু বান্ধবের জীবনের খণ্ড খণ্ড ঘটনা। কিন্তু সেই সময় জ্যাক কেরুয়াক খানিকটা রেকলুস বা একাচোরা ধরনের হয়ে পড়েছিল। অ্যালেনের মতন সবাইকে একসঙ্গে নিয়ে চলার সে পক্ষপাতী ছিল না। সে একা একটা ফ্ল্যাট নিয়ে থাকতো লং আইল্যান্ডে। তার এরকম ব্যবহারে বন্ধু বান্ধবরা অনেকেই কিছুটা ক্ষুব্ধ। তার সমসাময়িক অপর বিখ্যাত কবি গ্রেগরি ফর্সো একদিন খুব রাগারাগি করল। ঈষৎ মত্ত অবস্থায় গ্রেগরি ফোন করে বলল, আই জ্যাক, তুই আমাদের নিয়ে উপন্যাস লিখছিস, আমাদের চরিত্র বানাচ্ছিস, তাহলে তুই তোর রয়্যালটির ভাগ আমাদের দিবি না কেন রে? দে, টাকা দে। টেলিফোনের ওপাশ থেকে জ্যাক ক্যারুয়াক কী উত্তর দিয়েছিল তা আমার শোনা হয়নি। অ্যালেনের এই অ্যাপার্টমেন্টে সর্বক্ষণ হইচই। দলে দলে ছেলে মেয়ে এসে কেউ ওখানেই ছবি আঁকতে বসে যাচ্ছে, কেউ গিটার বা ভায়োলিন বাজিয়ে গান জুড়ে দিচ্ছে, কেউ জোর করে কবিতা শোনাবেই। অ্যালেন নিজেও তখন গানের চর্চা শুরু করেছে। এর আগে সে উইলিয়াম ব্লেকের কিছু কবিতায় সুর দিয়ে গান গাইত। এই সময় সে শুরু করলো হরে কৃষ্ণ নাম গান। কলকাতা থেকে অ্যালেন একটা ছোট্ট হারমোনিয়াম কিনে নিয়ে গিয়েছিল। ওই বস্তুটি আমেরিকায় কেউ কখনো দেখেনি। সেই হারমোনিয়াম বাজিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে গাইতে গাইতে অ্যালেন জিজ্ঞেস করত, সুনীল, দেখো তো সুরটা ঠিক হচ্ছে কিনা। এই গান আমরা ছোটবেলায় অনেক শুনেছি। গ্রামের অনেক মানুষ সকালে এই গান গাইত,
ভিখিরিরাও এই গান গেয়ে ভিক্ষা করতে আসতো। কিন্তু আমার জানা সুরের সঙ্গে অ্যালেনের ঠিক মেলে না। অ্যালেন এই গান শিখেছিল বেনারস থেকে, সুতরাং হিন্দি আর আমেরিকার উচ্চারণ মিলেমিশে সে এক অন্য রূপ ধরেছিল। অ্যালেনের মুখে গানটা এরকম শোনাতো: হ্যারে কৃষ্ণা, হ্যারে কৃষ্ণা, হ্যারে রাম্মা, হ্যারে রাম্মা ইত্যাদি। আমি খুব হাসতাম বলে অ্যালেন জোর করে আমাকে গেয়ে শোনাতে বলতো। তারপর সবাই মিলে একসঙ্গে গলা মেলাতো। ম্যানহাটনের সেই অ্যাপার্টমেন্টে বসে যেত এক সংকীর্তনের আসর। শুধু গান বাজনার কবিতায় নয়, এখানে মাদক সেবন ও সহবাসও চলত অবাধে। গাঁজা, চরস ওদেশে সাংঘাতিকভাবে নিষিদ্ধ। ধরা পড়লেই 5 বছর জেল। তবু ছেলেমেয়েরা জোগাড় করে আনতো যে কোনো উপায়। অল্প বয়সীদের এই মাদক সেবনে অভ্যেস ছাড়াবার নানা রকম চেষ্টা চলছে। স্যালশন আর্মি গ্রিনিজ ভিলেজে কফি পার্লার খুলেছে, যাতে ছেলেমেয়েরা কফি খেয়ে অন্য বদভ্যাস ছাড়ে। অনেকেই সে বিনা পয়সা কফি 2-3 কাপ খেয়ে নিয়ে তারপর জেতা গাঁজা টানতে, সেই সঙ্গে এলএসডি। কলকাতাতে শক্তি ও আমি একদিন এলএসডি খেয়ে দেখেছি। তারাপদ রায়ের বাড়িতে শক্তি ও আমি সে এলএসডি খেয়ে 4 ঘন্টা আচ্ছন্ন হয়েছিলাম। অপূর্ব সেই অভিজ্ঞতা। শেষের দিকে শক্তির মৃত্যু ভয় এসে গিয়েছিল, তবু সে হাসছিল হা হা করে। আমি বারবার দেখতে পাচ্ছিলাম একটি 7-8 বছরের রক্ত মাংসের বালককে, যার মুখ ঠিক আমার বাল্যের ওই বয়সের। আমেরিকায় গিয়ে কিন্তু আমি এলএসডি খাইনি। যে কোনো নতুন জিনিসই একবার চোখে দেখতে কিংবা পরীক্ষা করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কোনো কিছুরই দাস হওয়া আমার স্বভাবে নেই। অ্যালেনের ঘরে নব্য লেখক লেখিকারা আমাকে মাদক গ্রহণের জন্য বারবার পেরাপেরি করলেও আমি রাজি হইনি কিছুতেই। নেশার ঘোরে যুবক যুবতীর পরস্পরকে প্রবলভাবে জড়াজড়ি শুরু করতো একসময়। যেহেতু লম্বা ঘরের মধ্যে কোনো আব্র নেই, তাই একদিকের আলো নিভিয়ে দেওয়া হতো, অন্যদিকে মুখ ফুরিয়ে বসে গল্প করত আরেকটি দল। অনেক মেয়েরই খুব পছন্দ ছিল পিটারকে। পিটার একদিকে যেন অ্যালেনের স্ত্রী, আবার অন্যদিকে মেয়েদের প্রেমিক। কোনো কিছুতেই তার আপত্তি নেই, সে এমনই নিরাসক্ত। অ্যালেনের কি ঈর্ষা হতো না এজন্য? পিটার কোনো মেয়ের সঙ্গে বেরিয়ে গেলে অ্যালেন আপত্তি করতো না বটে, কিন্তু আমি লক্ষ্য করতাম সেই সময় অ্যালেনের মেজাজ খারাপ হয়ে যায়। হঠাৎ অন্যদের বকাবকি শুরু করে দেয়, এ যেন আমার বধূয়া আনবাড়ি যায় আমারই আঙিনা দিয়া। পিটারের একটি বান্ধবী ছিল প্রকৃতি অসাধারণ। তার নাম রোজম্যারি। সে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির দর্শনের অধ্যাপিকা। কাব্য সাহিত্য প্রচুর উৎসাহ, অন্য অনেক বিষয় প্রভৃত জ্ঞান। কিন্তু এই হেন বিদুষী রোজমেরির দুর্ভাগ্য তার চেহারা নিয়ে। সে 6 ফিট 2 ইঞ্চি লম্বা, শুধু টিংটিঙে লম্বাই নয়, সে অনুপাতে চওড়া, অর্থাৎ সে একটি নারী দৈত্য। আমি গোপনে তার নাম দিয়েছিলাম হিড়িম্বা। এত লম্বা চওড়া বলেই রোজমেরির কোনো পুরুষ বন্ধু জোটেনি, তার বিবাহের কোনো আশাই নেই। তবে এই দর্শনের অধ্যাপকটির রক্ত মাংসের ক্ষুধা ছিল, সেজন্য সে বেছে নিয়েছিল পিটারকে। দুজনেরই মনের মিলের কোনো প্রশ্নই নেই, শুধু শারীরিক ভালোবাসা। ওদের দেশে লাভ আর লাভ মেকিংয়ের মধ্যে অনেক তফাৎ। এই রোজমেরির রান্নার হাত ছিল চমৎকার। আড্ডা মারতে মারতে উঠে গিয়ে একসময় সে আমাদের জন্য রান্না করে দিত। রাত্রে গিয়ে তার পোশাকটা যাতে নষ্ট না হয় সেজন্য সে খুলে রাখত তার গাউনটা, সম্পূর্ণ নগ্ন। তখন তার দিকে এক পলক তাকালেই মাথা ঘুরে যাবার মতন অবস্থা, যেন বব ডিনগানদের দেশ থেকে কোনো রমণী সেখানে দৈবাত এসে পড়েছে। তখনই হয়তো অ্যালেন সেদিকে পিঠ ফিরিয়ে আমাকে উইলিয়ামের কবিতা বোঝাচ্ছেন, কিন্তু আমার পক্ষে মনোসংযোগ রক্ষা করা কঠিন হয়ে পড়ত খুবই। রোজমেরি নাম্নী এক বিশাল রমণীর শরীর দাঁড়িয়ে আছে একটু দূরে, যার গায়ে একটা সুতোও নেই। তার দিকে বারবার আমার চোখ চলে যাবে না? কয়েকদিনের মধ্যেই অ্যালেন এইসব হয়ে হল্লায় তৃতীয় বিরক্ত হয়ে উঠল। সর্বক্ষণ ঘরের মধ্যে হট্টগোল, সে নিজের লেখাপড়ার সময় পায় না। তখন অ্যালেন নিয়ম করে দিল সকাল 12টার আগে কেউ আসতে পারবে না। তাতেও লাভ হলো না বিশেষ। প্রত্যেক রাতেই আড্ডা চলে প্রায় ভোর 3-4টে পর্যন্ত। তার ফলে ঘুমোতে হয় বেলা 12টা পর্যন্ত। সবাই অ্যালেনের পয়সা খাচ্ছে দাচ্ছে, তাই অ্যালেন হুকুম দিলেও সবাইকে কিছু না কিছু কাজ করতে হবে। পালা করে কেউ বাজার করবে, কেউ বাসন মাজবে, কেউ কাপড় কাচবে। আমার উপর দায়িত্ব পড়েছিল ব্রেকফাস্ট বানানোর, হটডগ সেদ্ধ করা, ডিম ভাজা আর পাউরুটি সেকা।
আমার পক্ষে অতি সহজ কাজ। এখানে স্থানীয় বাসিন্দা আমরা 4 জন, তার মধ্যে গ্রেগরি কর্সো কে দিয়ে কোনো কাজই করানো যায় না। তাকে ঘর ঝাড় দেবা ভার দেওয়া হয়েছিল, কিন্তু ঝাঁটা হাতে নিয়েও গ্রেগরি একটা লম্বা গল্প শুরু করে, তারপর নিজের গল্পে নিজেই হেসে লুটোপুটি খায়। একসময় অ্যালেন তার হাত থেকে ঝাঁটাখানা নিয়ে নিজেই শুরু করত ঝাড় দিতে, এরকম প্রতিদিন। গ্রেগরি কোর্সো অতিশয় বিশুদ্ধ ধরনের কবি এবং একেবারেই পাগলাটে ধরনের মানুষ। তার ইটালিয়ান অরিজিন চেহারা স্পষ্ট, খুবই রূপবান, কিন্তু সকাল থেকে নেশা শুরু করে গাঁজা ভাঙা ছাড়াও তার মদেও যথেষ্ট আসক্তি। দাড়ি কামায় না, স্নান করে না, দাঁতও মাজে না। নেশাগ্রস্ত অবস্থাতেই সে হঠাৎ কবিতা লিখতে শুরু করে। চেঁচিয়ে চেঁচিয়ে অ্যালেনের কাছে এক একটা শব্দের বানান জিজ্ঞেস করে। মনে আছে একদিন সে জিজ্ঞেস করেছিল, অ্যালেন, পোয়েট্রিক প্লুরাল কি পোয়েট্রিস হয়? অ্যালেন বলেছিল, না, পোয়েমস লেখো। তারপরে অ্যালেন আবার বলেছিল, হ্যাঁ, কেন হবে না? গ্রেগরি কর্সো লিখলে পোয়েট্রিসও বিশুদ্ধ। গ্রেগরি এক একদিন স্নান করে দাড়ি কামিয়ে সিল্কের জামা পরে বেরিয়ে যেত। সবাই হাসতে হাসতে বলতো, ও বিয়ে করতে যাচ্ছে। বড়লোকের মেয়েদের ঠকানো ছিল গ্রেগরির একটা পেশা। তার সুন্দর চেহারা ও খ্যাতির জন্য আকৃষ্ট হয়ে অনেক মেয়ে গ্রেগরি তাদের বিয়ের প্রতিশ্রুতিও দিত। 2-1জনকে সত্যি বিয়ে করে তাদের পয়সা জুয়া খেলতে যেত, কিন্তু কোথাও 7 দিনের বেশি টিকতে পারেনি। সে একেবারে জন্মবাউন্ডলে। অ্যালেন আমাকে সাবধান করে দিয়েছিল, গ্রেগরি টাকা ধার চাইলে খবরদার দেবে না, ও কখনো ফেরত দেয় না। গ্রেগরিকে ধমকে দিয়েছিল, তুমি খবরদার সুনীলের কাছে টাকা চাইবে না, ওর টাকা নেই। গ্রেগরি বলতো, না না, তুমি থাকতে আমি এ গরিব ইন্ডিয়ানের টাকা মারবো, তাও কি হয়? বেশ কয়েকদিন আমি মেতেছিলাম এখানে, মার্গারেটকেও ভুলে গিয়েছিলাম প্রায়। আইওয়ার থাকার সময় আমার মন ঠিক ছিল না, তখন মনে হতো আইওয়াটাই আমেরিকা। কিন্তু এখানে পরিবেশ একেবারে অন্যরকম। একদল ছেলে মেয়ে সবসময় উৎসাহে টকবক করছে। সাহিত্য শিল্প ছাড়া আর কোনো কথা নেই, জীবনযাপনের কোনো চিন্তা নেই। এই বোহেমিয়ানিজমের আকর্ষণ এমন তীব্র যে কাটানো প্রায় অসম্ভব। অ্যালেনও আমাকে বলেছিল, এখানে থেকে যাও, কোনো অসুবিধা নেই, তোমার কিছু লেখা টেখা আমি অনুবাদের ব্যবস্থা করে দেব, তাতেই তোমার হাত খরচ চলে যাবে। একদিন রাত্রিরে অ্যালেন ও আমি লম্বা হল ঘরটায় এক প্রান্তে শুয়ে আছি। নানা রকম গল্প করতে করতে অ্যালেন একসময় আমার গালে দুটো হালকা চাপড় মেরে বলল, সুনীল, হবে নাকি? সমকামী অ্যালেন আমাকে তার পার্টনার হতে বলছে। কয়েক মুহূর্ত মাত্র দ্বিধা করে আমি ভাবলাম, মন্দ কি, দেখাই যাক না, একটা নতুন অভিজ্ঞতা হবে, ক্ষতি তো কিছু নেই। আমি বললাম, ঠিক আছে হোক, তুমি একবার, তারপর আমি একবার। অ্যালেন আঁতকে উঠে বলল, না না, তা হবে না, আমি অ্যাক্টিভ, আমি প্যাসিভ হতে পারি না। আমি বললাম, ওসব অ্যাক্টিভ প্যাসিভ আমি বুঝি না, আমি অভিজ্ঞতাটা পুরোপুরি চাই, তুমি যা করবে আমিও তাই করব। অ্যালেন বলল, থাক, দরকার নেই, দরকার নেই। পরদিন সকালবেলা অ্যালেন বলল, তুমি কোনো মেয়ের সঙ্গে বন্ধুত্ব করছো না কেন? এখানে কত মেয়ে আসে, একজনকে বেছে নাও। তখনই মার্গারিটের কথা প্রবলভাবে আবার মনে পড়ে গেল আমার। এখানে অনেক যুবতীর সঙ্গে আলাপ হয়েছে, কিন্তু কারোর সঙ্গে ঘনিষ্ঠতা হয়নি। যখন তখন কারোর সঙ্গে শুয়ে পড়া আপাতত চলতি ফ্যাশন, যেন সব রকম সামাজিক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ। কিন্তু মার্গারিট আমার মন প্রাণ জুড়ে আছে। সেই দিনই একটা কাণ্ড হলো। অ্যালেন, পিটার ও অন্যান্যরা দুপুরবেলা বেরিয়ে গিয়েছিল। বাড়িতে শুধু আমি আর গ্রেগরি। গ্রেগরি স্নান টান করে ভালো জামা পরে বেরোবার উদ্যোগ করলো। আমাকে বলল, এক রাজকুমারীর কাছে যাচ্ছি, 2 দিন ফিরব না। গ্রেগরিকেও এক রাজকুমারের মতনই দেখাচ্ছে। আমার দিকে ঘন ঘন তাকাচ্ছে সে। সন্দেহ হলো একা পেয়ে টাকা ধার চাইবে, কিন্তু গ্রেগরি কিছুই বলল না। সাড়ম্বরে সাজগোজ করলো, তারপর দরজার কাছে গিয়ে বলল, বাই সুনীল। সিঁড়ি দিয়ে নেমে গেল সে। শুনতে পেলাম তার জুতোর শব্দ। একটু পরে সে ফিরে এলো দৌড়ে, হাঁপাতে হাঁপাতে বলল, তোমার কাছে খুচরো $50 হবে? শিগগির দাও, শিগগির। আমি ট্যাক্সি ধরে দাঁড় করিয়ে এসেছি, ট্যাক্সি ভাড়া দিতে হবে।
$50 চটপট দাও। এমনই অপূর্ব গ্রেগরির কায়দা যে আমি প্রত্যাখ্যান করার কোনো সুযোগই পেলাম না। মন্ত্রমুগ্ধের মতন তার হাতে তুলে দিলাম $50। সে আবার হুড়মুড়িয়ে নেমে গেল। গ্রেগরি চেয়েছিল খুচরো $50, ঠিক যেন খুচরো 50 পয়সা চাইছে। আমার কাছেই ছিল মোট $70। গ্রেগরি চলে যাবার পর গুম হয়ে বসে রইলাম কিছুক্ষণ। অ্যালেন সাবধান করে দিয়েছিল, তবু ঠকতে হলো। দোষ আমারই। তারপর মনে হলো, যাক, ভালোই হয়েছে, প্রায় নিঃস্ব অবস্থায় এদেশে পৌঁছেছি, সেইভাবেই ফিরে যাব। অ্যালেনের ঘর থেকে ফ্রান্সে একটা ফোন করলাম মার্গারেটকে। আমি প্যারিস যাব শুনে সে দারুণ খুশি। তার মা অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। প্যারিসে আমার থাকার জায়গাও কোনো অসুবিধে হবে না। টাকা পয়সার জন্য চিন্তাও নেই। সেই দুপুরে বেরিয়ে আমার প্লেনের টিকিটটা কনফার্ম করে আনলাম পরের দিনের জন্য। বিকেলে অ্যালেনকে জানালাম অভিপ্রায়। অ্যালেন বলল, প্যারিস ঘুরে আবার চলে এসো এখানে। সে রাত্র আড্ডা ও গান হলো প্রায় ভোর পর্যন্ত। একেবারে শেষের দিকে ফিরে এলো গ্রেগরি। সগর্বে চেঁচিয়ে বলল, আজ জুয়া খেলায় অনেক জিতেছি। এই নাও সুনীল, তোমার $50। আরও $10 দিচ্ছি, উইথ মাই কমপ্লিমেন্টস। সবাই একেবারে থ। গ্রেগরি কর্সোর জীবনে এটা নাকি রেকর্ড। সে এ পর্যন্ত কারো ধার শোধ করেনি। পরদিন সকাল 7টায়, সবাই তখন ঘুমোচ্ছে। কাউকে না জাগিয়ে আমি সুটকেস নিয়ে নেমে গেলাম নিচে। 1 বছর আগে নিউ ইয়র্ক এয়ারপোর্টে একা নেমেছিলাম। কেউ আমাকে নিতে আসেনি। এবারেও একাই ফিরে গেলাম সেখানে। আমার আমেরিকা প্রবাসের এখানেই ইতি। গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছবির দেশে কবিতার দেশে। আজ ছিল এই 4র্থ পর্ব। আমার এই গল্প পাঠ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও আমাকে জানাবেন। এই গল্পের পরবর্তী পর্ব আপনাদেরকে শোনার আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।